মধ্যরাতে অপরিচিত একটা পুরুষকে নিজের বেডরুমে প্রবেশ করতে দেখে হচকচিয়ে উঠে আরোহী। লোকটা ভেতর থেকে দরজা বন্ধ করতেই আতঙ্কিত দৃষ্টিতে কেশসূচক একটা শব্দ উচ্চারণ করে উঠে দাঁড়ালো সে। সুঠামদেহী একজন পরিপূর্ণ যুবক। লোকটা সামনে আসতেই চিৎকার করতে যাবে তার আগেই লোকটা এসে মুখ চেপে ধরে তার। আরোহীর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে বলে, নিজের ভালো চাও তো চুপ থাকো, কোনো শব্দ করবে না। মধ্যরাত, সময় প্রায় 1টা ছুঁই ছুঁই। মেসেঞ্জারে বান্ধবীদের সাথে আড্ডায় এত সময় জাগিয়ে রেখেছিল তাকে। তার মাঝেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মুহূর্তেই পুরো শরীর যেন হিম হয়ে থরথর করে কাঁপছে আরোহীর। ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে অগন্তুকের চোখের দিকে। ব্যালকনিতে জ্বলতে থাকা লাইটের আবছা আলো পর্দা ভেদ করে রুমে ছড়িয়ে আছে কিছুটা, তবে সে আলো অগন্তুকের চেহারা পরিষ্কার দেখার জন্য যথেষ্ট নয়। তার উপর হুডির সাথে একটা কালো কাপড়ে মুখ ঢেকে রাখা, তার চোখ ব্যতীত আর কিছুই বোঝার উপায় নেই। আরোহীকে এমন কাঁপতে দেখে ক্ষণিকটা স্বাভাবিক দৃষ্টিতে তার দিকে তাকায় রাজ। কণ্ঠে ক্ষিপ্ততা কাটিয়ে শান্ত স্বরে বলে, ভয় পাবে না, তোমার ক্ষতি করতে আসিনি, কিছুক্ষণ থেকেই চলে যাব, তবে এই সময়টায় তোমার হেল্প প্রয়োজন আমার। এখনো থরথর করে কাঁপছে আরোহীর পুরো শরীর। পরপর নিঃশ্বাসে বুক উঠানামা করছে তার। কিছু সময় অতিবাহিত হলে পরিস্থিতি কিছুটা অনুকূলে বুঝতে পারে রাজ। অতঃপর আরোহীর মুখ ছেড়ে এক পা পিছিয়ে আসে। আবছা আলোয় আশেপাশে তাকিয়ে খাটের এক পাশে থাকা আরোহীর ওড়নাটা হাতে তুলে নিল। আরোহীর দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলে, এভাবে আসার জন্য দুঃখিত, বাধ্য হয়েছিলাম বলে আসতে হয়েছে আমার। ওড়নাটা নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নেয় আরোহী। নিশ্চুপ হয়ে অগন্তুকের দিকে চেয়ে আছে সে। চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট। এর মাঝেই ফোনের একটা মেসেজ নোটিফিকেশনের শব্দ আসে কানে। অগন্তুকের দিকে একবার চেয়ে ফোন হাতে তুলে নিল আরোহী। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা, আপনার সামনে এখন যে মানুষটি আছে তাকে কিছুক্ষণের জন্য হেল্প করুন, নয়তো অনেক সাধারণ মানুষের জীবন মরণের প্রশ্ন এটা। শরীর যেন পুনরায় শিউরে উঠে আরোহীর। অগন্তুকের দিকে এক পলক তাকায় সে। বাইরে কিছু লোকের শব্দ শুনতেই জানালার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে বাইরের লোকগুলো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে কাউকে। রাজও চুপচাপ তার পাশে এসে দাঁড়ায়। মাঝরাতে এমন একটা ঘটনায় যেন অন্তরাত্মা কেঁপে উঠেছে আরোহীর। বুকের ভেতর ধুকধুক শব্দ যেন বেড়েই চলেছে ক্রমশ। এর মাঝেই ঠক ঠক শব্দ হয় দরজায়। সেদিকে এক পলক চেয়ে অগন্তুকের দিকে তাকালো আরোহী। এই মুহূর্তে কি করা উচিত কিছুই মাথায় আসছে না তার। পুনরায় ঠক ঠক শব্দের সাথে আরোহী বলে ডাক শুনতেই দরজা খোলার জন্য প্রস্তুত হয় সে। দরজা খুলতেই রুমের বাইরে আকাশকে দেখতে পায় আরোহী। তার চাচাতো ভাই, তালুকদার বংশের ছোট ছেলে, যেমন সুদর্শন তেমনই বিচক্ষণ। আরোহীর দিকে শান্তভাবে তাকালেও ক্ষণিকটা অস্থিরতা লুকিয়ে আছে তার দৃষ্টিতে। দরজার সামনে এসে দাঁড়িয়ে পুরো রুম জুড়ে একবার চোখ বুলিয়ে নিল সে। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলে, সব ঠিকঠাক আছে তো? আরোহী হালকা মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতায় দাঁড়িয়ে রইল আকাশ। অতঃপর নম্র গলায় বলে, আচ্ছা যা, ঘুমিয়ে পড়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আরোহী বলে ওঠে, বাইরে এত শোরগোল কিসের ভাইয়া? তেমন কিছু না, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়, সকাল সকাল আবার কলেজের জন্য উঠতে হয় তোর। গুড নাইট। অতঃপর সেখান থেকে প্রস্থান করে আকাশ। আরোহীকে পুরোপুরি বিশ্বাস করে সে, তাই পুরো বাড়ি ভেতরে বাইরে তল্লাশ করলেও আরোহীর রুম চেক করার প্রয়োজন মনে করেনি। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল আরোহী। বুকে হাত দিয়ে পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা। সেই সাথে ব্যালকনি থেকে বেরিয়ে রুমে প্রবেশ করে রাজ। আরোহীর দিকে চেয়ে বলে, থ্যাঙ্কস। আরোহী বলে, কে আপনি? আরোহীর সোজাসুজি প্রশ্ন। উত্তর দিল না রাজ। পড়ার টেবিলের পাশে থাকা চেয়ারটা হালকা টেনে তার মাঝে বসে পড়ল সে। তাকে নিশ্চুপ দেখে আরোহী পুনরায় প্রশ্ন করে, আপনার জন্য ভাইয়ার কাছে মিথ্যা কথা বলতে হয়েছে আমার। কে আপনি? কথা বলছেন না কেন? এই বাড়িতে কি করিবার প্রবেশ করলেন, তাও আমার বেডরুম অব্দি? এর মাঝেই যেন লুকিয়ে আছে অনেক বড় রহস্য, যার উন্মোচনে ইচ্ছুক নয় রাজ। তার নীরবতার মাঝে আরোহীও এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। মধ্যরাতে উত্তপ্ত পুরো তালুকদার বাড়ি ছোটখাটো প্রসাদের ন্যায় 7 বিঘা জমির উপর এ বাড়ি নির্মিত। শহরের বেশ কয়েকটি বড় বড় আড়ত ও খাদ্য সামগ্রীর গোডাউন আছে তাদের। এছাড়াও অনেক রকমের ব্যবসার সাথে জড়িত। সেই সুবাদে সব দিকে বেশ নামডাক ছড়িয়েছে। বর্তমান তালুকদার বাড়ির মূল কর্তা ইব্রাহিম তালুকদার। বয়স 60-এর ঊর্ধ্বে, তবুও শরীর এখনো শক্তপোক্ত। তার 2 ছেলে। বড় ছেলে আরাফ তালুকদার ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত, বড় হয়েছে হুইল চেয়ারের মাঝেই। আর ছোট ছেলে আকাশ তালুকদার বাবার সাথে সবকিছু দেখাশোনা করে। সাথে রাজনৈতিক পর্যায়েও বেশ ক্ষমতা ও নামডাক তার, যাকে ঘিরে পুরো তালুকদার বাড়িটাই যেন এক রহস্যের গোলকধাঁধা। সদর দরজা পেরিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় আকাশ। 6 থেকে 7 জন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাইরে। আকাশ তাদের সামনে এসে দাঁড়াতেই একজন উঠে বলে, সরি স্যার, সেই লোকটাকে ধরতে পারিনি আমরা। তার কথা শেষ হওয়ার আগেই তার গালের সজোরে একটা চর বসিয়ে দেয় আকাশ। ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে বলে, আহাম্মক।
অতঃপর আরেকজনের কলার চেপে ধরে দ্রুত গলায় বলে ওঠে, জীবিত বা মৃত অবস্থায় ওই ছেলেটাকে আমার চাই। ছেলেটা কে আর তার এখানে আসার উদ্দেশ্য কি, সব খবর আমার চাই। বলেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় লোকটাকে। অন্য সবার দিকে চেয়ে বলে, বোঝা গেছে আমার কথা? লোকগুলো একসাথে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আকাশ পুনরায় বলে উঠে, দ্বিতীয়বার খালি হাতে ফিরে আসলে সব কয়টা ধর থেকে মাথা আলাদা করে ফেলবো আমি। আর বাড়ির গার্ডদের এই মুহূর্তে আমার সামনে আসতে বল। দায়িত্বে গাফলতির জন্য সবাইকে জিজ্ঞাসাবাদ করব আমি। কনুইয়ের নিচের অংশে কিছুটা চামড়া ছিলে গিয়েছিল রাজের, সেখান থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। রক্ত দেখে ভয়ের সাথে খানিকটা মায়াও হলো আরোহীর। রাজ বাঁধার জন্য কাপড় চাইলে পাশ থেকে পাতলা একটা রুমাল এগিয়ে দিল সে। রাজ চুপচাপ দাঁত ও অপর হাতের সাহায্যে ক্ষতস্থান বেঁধে নিল শক্ত করে। অতঃপর কনুই থেকে হাতার জামা নামিয়ে স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো সে। টেবিলের একপাশে রাখা ফলের ঝুড়ি রাখা, সেখান থেকে একটা আপেল নিয়ে আরোহীর দিকে চেয়ে বলে, খাওয়ার অনুমতি পাওয়া যাবে? আরোহী মাথা নাড়িয়ে অনুমতি দিল। সেই সাথে একপাশে দাঁড়িয়ে পিটপিট করে চেয়ে আছে রাজের দিকে। অন্তত খাওয়ার সময় হলেও তিনি নিজের মুখের কাপড়টা সরাবেন এই আশায়। কেন যেন লোকটার চেহারা দেখার খুব কৌতূহল জাগলো আরোহীর মাঝে, কিন্তু তেমন কিছুই হলো না। লোকটা লাইট অফ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি রাখছিল সে। অনেকটা সময় পার হয়ে গেল। রাত বাড়তেই কুয়াশা আরো ঘন হয়ে ছেয়ে গেল প্রকৃতি। এখন বাইরেও কারো তেমন একটা আনাগোনা নেই। এটাই সঠিক সময়। আরোহীর দিকে চেয়ে বলে, যাওয়ার সময় হয়ে গেছে। হেল্প করার জন্য আবারও থ্যাঙ্কস। শেষবারের মতো একটা হেল্প করবেন? আরোহীও চাইছে লোকটা যত দ্রুত সম্ভব চলে যাক এখান থেকে, নয়তো একটা অপরিচিত লোক এই রাত দুপুরে তার রুমে ছিল এমনটা কেউ টের পেলেও তেলকে তাল বানাতে দেরি করবে না। বদনাম হবে পুরো তালুকদার বাড়ির। তাই রাজের প্রশ্নে খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কিভাবে করব সেটা? রাজ বলল, এখান থেকে বের হতে হেল্প করবে, শুধু রুমের বাইরের দিকটা দেখে আসবে কেউ আছে কিনা। আরোহী কিছুটা ভেবে এতে সম্মতি জানালো। বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই রাজ থমকে দাঁড়িয়ে আরোহীর চোখে চোখ রেখে বলে, নর্দমায় ফুলের জন্ম হয়েছে, তোমার স্থান কোনো পুষ্প কাননে হওয়া উচিত ছিল। কথার মানে বুঝলো না আরোহী। খানিকটা কৌতূহল নিয়ে কারণটা জানতে চাইলে রাজ বলে, সময় হলে নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমার কাছে ঋণী হয়ে গেলাম, বাচ্চা মেয়ে। আবার কখনো দেখা হয়ে গেলে এই ঋণ পরিশোধের সুযোগ দিও। রাজের চেহারা দেখার কৌতূহল ধরে রাখতে না পেরে আরোহী এবার সরাসরি বলে দিল, দেখা হলে চিনব কি করে? মুখটা এমন ভাবে বেঁধে রেখেছেন, মানুষ না ভূত কে জানে। খানিকটা মৃদু হাসে রাজ, অতঃপর শান্তস্বরে বলে, দেখা হবে আবারও, সেদিন দেখে নিও। আরোহী বলে, কোন দিন? আরোহীর সোজাসাপটা প্রশ্ন। বিপরীতে রাজ রুমালে বাঁধা হাতটা কিছুটা উঁচু করে বলে, যেদিন রুমালটা ফিরিয়ে দিব সেদিন। অতঃপর চলে গেল রাজ। তালুকদার বাড়ির দেওয়াল অতিক্রম করে ঘন কুয়াশায় মিলিয়ে গেল। নানার দুশ্চিন্তায় আর ঘুম এলো না আরোহীর। বাকি রাতটা চিন্তায় মগ্ন হয়ে নির্ঘুম কাটিয়ে দিল সে। সকাল সকাল ফরিদ আন্টির হাতে ভাপা পিঠায় সকালটা সুন্দর হয়ে উঠল রাজের। নিবিড় ও তুষার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শীতের সকাল এমন অনেক মানুষকে অলস বানিয়ে রাখে। ফরিদ আন্টির বাসায় ব্যাচেলর থাকে তারা 4 জন, রাজ, রুশান, নিবিড় ও তুষার, 4 বন্ধু। রুশান তার এক কাজে গতকাল বেরিয়েছিল বাসা থেকে, এখনো ফিরেনি। বলেছে একদিন সময় লাগবে ফিরতে, এসে কোনো এক সুখবর দিবে। আজ কলেজে টিচার হয়ে জয়েন করার প্রথম দিন রাজের। বাইক পার্কিং এ রেখে অফিস কক্ষের দিকে হেঁটে যায় রাজ। একজন স্মার্ট সুদর্শন যুবককে দেখে চেয়ে আছে অনেকেই। কয়েকটা মেয়ে তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলে, দেখ দেখ রাজ স্যার। পাশ থেকে আরেকটা মেয়ে বলে ওঠে, সৌরভী ম্যামের পরিবর্তে তাহলে এই স্যারই আমাদের ক্লাস নেবে? বাহ, কত হ্যান্ডসাম, ক্রাশ খেয়ে গেলাম। দেখ একদম নজর দিবি না, দুলাভাইয়ের নজরে দেখবি সবাই। গ্রুপে 2-1 ভদ্র মেয়ে থাকে, তারা পাশ থেকে বলে, ছি যাই হোক, স্যার হয় উনি আমাদের, তাকে নিয়ে সব কেমন কথাবার্তা। বিপরীতে একসাথে হেসে উঠে সবাই। রাজের একটা বড় কোচিং সেন্টার থাকায় অনেক স্টুডেন্টের কাছে আগে থেকেই পরিচিত সে, তাই কিছু স্টুডেন্টের চিনতে সময় লাগেনি। ক্লাস শুরু হতেই অধ্যক্ষ স্যার এসে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন রাজকে। পদার্থ বিজ্ঞানের সৌরভী ম্যাম অন্তঃসত্ত্বা হওয়ায় 4 মাসের ছুটিতে গেছেন। এই 4 মাস তার পরিবর্তে রাজই ক্লাস নেবেন। সবাইকে নিজের পরিচয় দিয়ে শর্টকাটে পরিচয় পর্ব শেষ করলো রাজ। ক্লাস শুরু করতেই দৃষ্টিতে পড়ে পেছনের সিটে বসা আরোহীর দিকে। সায়েন্সের স্টুডেন্ট কম হওয়ায় তাকে সহজেই লক্ষ্য করলো রাজ। আসার পর থেকেই ঝিমাচ্ছে সে, হয়তো গতকাল রাতে ঘুম না হওয়ার ফলে এমনটা হয়েছে। প্রথমবার সতর্ক করে ক্লাস শুরু করে রাজ। কিছু সময় পার হতেই পুনরায় লক্ষ্য করে অন্যমনস্ক হয়ে বসে আছে সে। তার সিটের সামনে এগিয়ে গেল রাজ। আরোহী চেয়ে আছে রাজের চোখের দিকে। রাজ তাকে দাঁড়াতে বলে। অন্যমনস্ক থাকার কারণ জানতে চাইলে আরোহী খানিকটা ধীর গলায় বলে, আপনাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে আমার। আরোহীর কথায় ধরনে একসাথে হেসে ওঠে ক্লাসের সবাই। বিপরীতে রাজে এক হাতে উপর করে সাইলেন্ট সূচক শব্দ করতেই চুপ করে যায় সকলে। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলে, এখানে অনেকে আমার কোচিং এর স্টুডেন্ট, তারা সবাই আমাকে চেনে, সেই হিসেবে তোমারও চেনা মনে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ভাবান্তর দৃষ্টিতে নিজের দিকে চেয়ে চুপ রইল আরোহী। রাজ সামনের একটা সিট দেখিয়ে দিয়ে বলে, সামনের সিট খালি থাকতে পেছনে বসেছো কেন? যাও সামনে গিয়ে বসো।
সামনে সিটে যাওয়ার জন্য ব্যাগ হাতে তুলে নিল আরোহী। রাজ পুনরায় বলে, আমার ক্লাসে কেউ এমন অন্যমনস্ক বা অমনোযোগী হয়ে থাকাটা আমার একদম পছন্দ না। রাজের দিকে এক পলক চেয়ে পুনরায় চোখ নামিয়ে নেয় আরোহী। মাথা নিচু অবস্থায় ছোট করে বলে, সরি স্যার। রাজের এক কথায় ব্যাগ হাতে তুলে নিল আরোহী। চুপচাপ সামনে সিটে গিয়ে বসে পড়ে সে। অতঃপর নিজের মতো করে ক্লাস নিতে মগ্ন হয়ে গেল রাজ। কিছু সময় পার হতেই পুনরায় আরোহীর দিকে দৃষ্টি পড়ে তার। সামনের বেঞ্চে নিয়ে আসার পরও অন্যমনস্ক হয়ে বসে আছে সে। দুটো ক্লাস শেষ করে ছুটি নিয়ে বেরিয়ে যায় আরোহী। আজ ক্লাসে মন বসছে না কিছুতেই। গতকাল ঘুম না হওয়ায় মাথাটা ঝিম ধরে আছে খুব। তাছাড়া রাজকে নিয়েও নানান চিন্তা ঘিরে আছে মাথায়। কিছুতেই মিলছে না হিসেব। কলেজ থেকে বের হতেই দেখায় বাইরে গাড়ি নেই, যেটা বাড়ি থেকে আরোহী ও তার চাচাতো বোন মানে আকাশের ছোট বোন অবনীর কলেজে যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছিল। আরোহীর বুঝতে অসুবিধা হলো না গাড়ি কোথায়। ইদানিং ড্রাইভার মনসুর খুব সুবিধাবাদী হয়ে উঠেছে। আরোহীদের ক্লাস শুরুর 9টা থেকে 1টা অবধি এই সময়টার ফায়দা লুটে নিচ্ছে সে। মাস শেষে বেতনের সাথে এই সময়টা বাইরে এক্সট্রা ভাড়া মারতে চলে যায় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। গেটের বাইরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আরোহী। এর মাঝেই একটা কালো রঙের গাড়ি এসে উপস্থিত হয় তার সামনে। গাড়ির গ্লাস নামাতেই দেখে আকাশ। খানিকটা ভ্রু কুঁচকে বলে, এই অসময়ে এখানে কি করছিস? ক্লাস তো এখনো শেষ হয়নি। বিপরীতে আরোহী বলে, ভালো লাগছিল না তাই ছুটি নিয়েছি, আর এখানে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। আকাশ বলে, গাড়িতে ওঠ। গাড়িতে উঠে বসে আরোহী। আকাশ তার দিকে চেয়ে বলে, মনসুর কোথায়? আরোহী বলল, জানি না, হয়তো কোনো দরকারে কোথাও গেছে। যদিও আরোহী জানে, তবুও তাকে বাঁচিয়ে দিতে মিথ্যা বলেছে সে। পাশ থেকে আকাশ হালকা মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলে, সে এই সময়টা ভাড়া মারতে বের হয় এটা আমি জানি না ভেবেছিস? প্রতি মাসে বেতন দেওয়া সত্ত্বেও সে এমন সাহস করে কি করে? আকাশকে খানিকটা রাগান্বিত দেখলে পাশ থেকে আরোহী অনুরোধ সূচক বলে উঠে, ভাইয়া তাকে কিছু বলো না প্লিজ, তার অভাবের সংসার, এভাবেই তো চলতে হয় তাকে। আরোহীর দিকে তাকায় আকাশ। অসহায়দের জন্য কত মায়া এই মেয়ের। আর এই মেয়ের কথা কখনোই ফেলতে পারেনি আকাশ, তাই কিছুটা মুচকি এসে বলে, আচ্ছা বলবো না। কলেজ শেষে বাসায় ফিরতে কিছুটা দেরি হলো রাজের। প্রায় 3টা বেজেছে। বাসায় প্রবেশ করে দেখে বাসা পুরোপুরি ফাঁকা, নয়তো নিবিড় তুষার কেউই বাড়িতে নেই। ফরিদানটির রুমের কাছে গিয়ে দেখে ঘুমাচ্ছে সে। দুপুরে খাওয়া দাওয়ার পর ক্লান্তি কাটানোর চেষ্টা, হয়তো ঘুমাচ্ছে, ঘুমাক। শুরু থেকেই তাদের বন্ধু মহলে নিজের সন্তানদের মতোই আগলে রেখেছে সে। নিলয় নিখোঁজ হওয়ার পর থেকেই বাকি 4 জনের প্রতি যত্ন আরো বেড়ে গেছে তারও একটু রেস্টের প্রয়োজন। এটা ভেবেই তার ঘুমের ব্যাঘাত ঘটালো না রাজ। ফ্রেশ হওয়ার জন্য নীরবে পা বাড়ালো নিজের রুমের দিকে। প্রায় আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো রাজ। দেখে ফরিদানটি টেবিলে খাবার সাজিয়ে বসে আছে তার জন্য। রাজকে দেখেই খানিকটা রাগী দৃষ্টিতে চেয়ে বলে, এসেছিস, আমায় একবার ডাক দিলি না কেন? রাজ তার পাশে এসে বসে বলে, তুমি বিশ্রাম নিচ্ছিলে তাই ডাকিনি। সবসময় তো আমাদের যত্ন নাও, তোমারও তো বিশ্রামের প্রয়োজন আছে নাকি? ফরিদানটি পুনরায় রেগে বলে, ছেলেদের জন্য মা করবে না তো কে করবে? মায়ের থেকে বেশি বুঝলে খাবি এক চড়। খানিকটা মৃদু হাসে রাজ। প্লেটে খাবার নিতে নিতে বলে, তুষার আর নিবিড় কোথায়? ওরা খেয়েছে? দুটো বাইক নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে নিবিড় ও তুষার। ইদানিং নিবিড়ের দিন বিষণ্ণতায় কাটছে, তাই তুষার বলল, একটা রেস হয়ে যাক, মন কিছুটা হালকা হবে এতে। নির্জন রাস্তায় হাত গ্লাভসের সাথে মাথায় হেলমেট পরে নিল দুজন। বাইক স্টার্ট দিয়ে একে অপরের দিকে তাকালো। তুষার বলে উঠে, আজ হারিয়ে ছাড়বো তোকে। পাশ থেকে নিবিড় খানিকটা মৃদু হেসে বলে, দেখা যাক তাহলে। অতঃপর হেলমেটের গ্লাস নামিয়ে ছুটে চলল দুজন। নির্দিষ্ট স্থানে এসে থামলো নিবিড়, তার সাথে তুষারও। নিবিড় হেলমেট খুলে বলে, আজও আমি জিতে গেলাম। তুষারও মাথা থেকে হেলমেট সরিয়ে বলে, পরের বার আমি জিতবো, আজ আমি জিততে দিয়েছি বলে জিতেছিস। খানিকটা হাসে নিবিড়। হাসির সাথে বলে উঠে, ও তাই তো, কিভাবে সেটা? 1 কিলোমিটার পেছনে খোলা চুলে সোনালী রঙের শাড়ি পরা একটা মেয়েকে দেখেছিলাম ভাই, বিশ্বাস কর একদম পরীর মতো দেখতে। তাকে দেখেই আমি আমার জেতার লক্ষ্য হারিয়েছি। অবশ্য সাথে একটা ছেলেও ছিল, ছেলেটা তার বয়ফ্রেন্ডও হতে পারে। নিবিড়ের এমন কথায় যেন হালকা করে ভেঙে গেল তুষারের মন। রেসের সময়ও তুষারের মেয়ে দেখার বিষয়ে অবাক হয়নি নিবিড়, কারণ তুষারকে তার ভালো করেই চেনা। বন্ধু মহলে এমন 2-1টা বন্ধু থাকে যারা মরি অবস্থায়ও যদি তার জন্য দোয়া করতে পাশে কোনো সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মরার 1 সেকেন্ড আগে হলেও তার দিকে তাকাবেই। মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরল রাজ। দেখে রুশান ফিরে এসেছে। ফরিদানটি, নিবিড় ও তুষার সোফায় বসে মিষ্টি খাওয়ার ব্যস্ত। রুশানকে দেখে খুব হাসি খুশি মনে হচ্ছে। রাজের বুঝতে সময় লাগলো না এই খুশির উৎস। কিছুদিন আগে থেকে শুনে আসছিল রুশানের প্রমোশনের ব্যাপারে, হয়তো সেটাই হয়েছে। অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি হয়েছে তার, সাথে বিভাগীয় পুলিশ কার্যালয়ের বিভিন্ন ইউনিটের প্রধানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। রাজকে দেখেই উঠে দাঁড়ালো রুশান। খানিকটা মৃদু হেসে বলে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। রাজ তার সামনে এগিয়ে গিয়ে হাত মিলিয়ে বলে, কংগ্রাচুলেশন। রুশান ধন্যবাদ জানিয়ে বলে, তোর সাথে কিছু জরুরি কথা ছিল, এরপর আবার বাসায় ফিরতে হবে আমাকে। রাজ চেহারায় খানিকটা হাস্যোজ্জ্বল ভাব রেখে বলে,
মনে হয় রাইসা অপেক্ষায় আছে। বিপরীতে হাসলো রুশানও। অতঃপর রাজের সাথে রুমের দিকে অগ্রসর হয় সে। একটা টেবিলে দাবার বোর্ডের দুপাশে দুটো চেয়ার নিয়ে বসে দুজন। গুটি চাল দিতে দিতে রুশান বলে, আকাশের ব্যাপারে কিছু জানতে পেরেছিস? রাজও গুটি চাল দিয়ে বলে, আপাতত না। খুব বিচক্ষণ সে, সবসময় সতর্কতা অবলম্বন করে চলে। রুশান পুনরায় বলে, জানি তুই আকাশকে সন্দেহ করছিস। তোর কি মনে হয় আকাশে সেই বিদ্যুৎ যে গোপনে পুরো শহর ক্রাশ করে বেড়াচ্ছে? রাজ একটা শ্বাস ছেড়ে বলে, আকাশ সেই বিদ্যুৎ কিনা তা জানি না, তবে আমার এতটুকু মনে হয় আকাশ সেই বিদ্যুৎ না হলেও বিদ্যুতের সাথে তার কোনো না কোনো যোগসূত্র আছে। ভাবান্ত হয়ে কিছুক্ষণ নীরব রইল রুশান। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, আমাদের সেরা গোয়েন্দাদের একজন নাদিয়া, সে তাদের মাঝে অনুপ্রবেশ করে অনুসন্ধান চালাচ্ছে। নিশ্চয়ই খালি হাতে ফিরবে না সে। বোর্ডের দিকে চেয়ে চুপচাপ দাবার গুটি হাতে তুলে নিল রাজ। কিছু না ভেবেই রাজ তার শেষ চাল দিয়ে রুশানকে হারিয়ে দিল। অতঃপর রুশানের দিকে দৃষ্টি দিয়ে বলে, এভাবে একটা ভুল চালও অনেক সময় হারের কারণ হয়ে দাঁড়ায়। জীবনের ক্ষেত্রেও তাই, সবসময় এটা মাথায় রাখবি। রুশান উপর নিচে বুঝে নেওয়ার মতো করে হালকা মাথা নাড়ালো। অতঃপর বলে, আচ্ছা এখন উঠতে হবে আমাকে। রাজ সম্মতি দিয়ে বলে, সাবধানে থাকিস, ফি আমানিল্লাহ। পড়ার টেবিলে বসে আছে আরোহী। পড়ায় মন বসছে না আজ। শত চেষ্টা করেও পড়ায় মন বসাতে না পেরে হাতের রং তুলি নিয়ে বসে সে। অবসর সময়ে ছবি আঁকা তার ছোটবেলার অভ্যেস, এক প্রকার নেশা তার। এর মাঝেই একটা দুধের গ্লাস হাতের রুমে প্রবেশ করে আকাশ। আরোহীর পাশে রেখে বলে, পড়া বাদ দিয়ে ছবি আঁকা? তো পড়াশোনা কেমন চলছে? আরোহী কিছুটা জোরপূর্বক হেসে বলে, ভাইয়া ভালো। এখন পরে মন বসছে না, তাই ভাবলাম একটু ছবি আঁকি। আকাশ তার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আচ্ছা ভালো, আঁকা শেষ হলে আমায় দেখাবি কিন্তু। এখন এই দুধটুকু খেয়ে নে। অতঃপর আরোহী গ্লাসটা নেওয়ার আগেই বলে, আচ্ছা দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। আরোহী বলল, না না লাগবে না, আমি খেয়ে নিব। বলেই গ্লাসটা হাতে নেয় আরোহী। আকাশ খানিকটা মৃদু হাসে। অতঃপর আরোহীর গালে আলতো করে এক হাত ছুঁয়ে দেয় সে। মুখে হাসি ধরে রেখে গুড নাইট বলে চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। আকাশ চলে যেতেই হাত দিয়ে নিজের গাল মুছে নিল আরোহী, যেন আকাশ ছুঁয়ে দেওয়ায় গালে ময়লা লেগেছে খুব। অতঃপর গ্লাসটা একপাশে রেখে দিয়ে দরজার দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলে, আপনার মিথ্যা ভালোবাসার অভিনয়গুলো খুব সুন্দর আকাশ ভাই। যতই ভালো সেজে থাকুন না কেন, ভালো মানুষের আড়ালে আপনি কতটা জঘন্য মানুষ তা আমার অজানা নয়। পুনরায় ছবি আঁকায় মন দেয় আরোহী। গতকাল রাতে ঝড়ের মতো ঘটে যাওয়া দৃশ্যটা যেন বারবার চোখে ভাসছে তার। আগন্তুকের বলা কথাটা যেন এখনো কানে বেজে আছে। আগন্তুকের বলা কথাটা যেন এখনো কানে বেজে চলেছে। নর্দমায় ফুলের জন্ম হয়েছে, তোমার স্থান কোনো পুষ্প কাননে হওয়া উচিত ছিল। কে এই আগন্তুক, যা আরোহীকে ভাবাচ্ছে খুব? এই রহস্যময় মানুষটাকে তা জানার তীব্র কৌতূহল। শুধু তার তীক্ষ্ণ চোখ জোড়াই দেখতে পেয়েছিল সে। আর্টিস্টটা যা দেখে তা কখনো সহজে ভুলে যায় না। সেই হিসেবে আগন্তুকের তীক্ষ্ণ দৃষ্টিও যেন চোখ বন্ধ করলে কিছুটা মনে ভেসে উঠেছে। তাই তো এক মুহূর্তের জন্য আগন্তুকের সেই তীক্ষ্ণ দৃষ্টি রং তুলির আঁচলে রাঙিয়ে তোলার ইচ্ছা জাগলো খুব। সন্ধ্যায় রাজের সাথে সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি টেনে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল রুশান। বাসায় আসতে ঘড়ি কাটা প্রায় 9টা গিয়ে ঠেকেছে। রুশানের মা আরশি তখন হৃদের অপেক্ষায় টিভির সামনে বসে সময় পার করছিল। এর মাঝেই ছেলের হঠাৎ আগমন অনেকটাই অবাক করেছে তাকে। মূলত সুখবরের সাথে বাবা মাকে সারপ্রাইজ দিতেই না জানিয়ে আসা রুশানের। মাকে সালাম করতেই ছেলেকে বুকে জড়িয়ে নেয় আরশি। দীর্ঘদিন সন্তানের শূন্যতা অনুভব করে অতঃপর কাছে পাওয়ায় মায়ের অনুভূতিটা যেমন হয়। কিছুক্ষণ পর বাসায় ফিরে রুশানের বাবা হৃদ ডাক্তারি পেশায় নিয়ে যেত সে। ছেলেকে দেখে একরকম চমকালেন তিনিও, তবে খুব একটা প্রকাশ পাননি। অনেকদিন পর ডিনার টেবিলে বাবা মাকে নিয়ে একসাথে রুশান, সাথে প্রমোশনের সুখবরটাও জানালো তাদের। এই একটা বিষয়ে রুশান খুব বেশি এক্সাইটেড। প্রথমত প্রমোশন, দ্বিতীয়ত শহর জুড়ে এক আতঙ্কের নাম বিদ্যুৎ। গোপনে ক্রাশ করা তার পুরো সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের দায়িত্ব তার উপর অর্পিত হওয়া। ছেলের প্রমোশনের খবর শুনে অভিনন্দন জানালো হৃদ। পাশ থেকে আরশি কিছুটা চাপা হেসে বলে, তাহলে এখন সময় হয়েছে রাইসাকে ঘরে তুলে আনার। হৃদ খেতে খেতে সিরিয়াস ভাবে বলে, তা তো অবশ্যই। বাবা মায়ের সাথে ফ্রি হওয়ায় তেমন একটা লজ্জা পায়নি রুশান। নীরবে খাওয়ায় মন দিল সে। সকাল সকাল ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল নিবিড়। ফরিদানটি নাস্তা তৈরি করে ডেকে দিলেন সবাইকে। এর মাঝে নিবিড়কে ব্যাগ গোছাতে দেখে খানিকটা কৌতূহল নিয়ে বলে, হঠাৎ ব্যাগ গোছানোর কারণ? এর মাঝে তুষারও চোখ ডলতে ডলতে এগিয়ে আসলো তাদের সামনে। নিবিড় দুজনের দিকে এক পলক তাকিয়ে অতঃপর ব্যাগের দিকে তাকালো। চোখ মুখে বিষণ্ণতার ছাপ তার। কয়েক সেকেন্ড সময় নিয়ে বিষণ্ণ মনেই বলে, সিলেট যেতে হবে আমাকে, নীলার খোঁজ পেয়েছি। তুষারের ঘুমের রেশ কেটে গেল মুহূর্তেই। হকচকিয়ে বলে, কোথায় সে? সিলেটে? নিবিড় পুনরায় বলে, গতকাল রাতেই এমনটাই জেনেছি। পাশ থেকে ফরিদানটি বলে, মানে কি? শিওর না হয়েই সিলেটের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিস তুই? খুঁজে দেখতে মন্দ কি? তুষার বলে, যদি এটা কোনো ফাঁদ হয়। একটা শ্বাস নিল নিবিড়, কোনো উত্তর দিল না আর। তুষার পুনরায় বলে, ভাই নীলা ধোকা দিয়েছে তোকে।
তবুও কেন প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছিস তাকে? এমন পাগলামির বাকিটা বলার আগে নিবিড় তাকে থামিয়ে দিল। তার দু কাঁধে হাত রেখে কয়েকটা ঝাঁকি দিয়ে উত্তেজিত গলায় বলে ওঠে, নীলা আমাকে কখনো ধোকা দিবে না। সে আমায় প্রচন্ড ভালোবাসতো, নিজের থেকেও বেশি ভালোবাসতো। সে আমাকে কখনোই ধোকা দিতে পারে না। বুঝতে পেরেছিস আমার কথা? বলেই ক্ষিপ্ত দৃষ্টিতে তুষারের দিকে চেয়ে আছে সে। রাগে সারা শরীর কাঁপছে তার, ফর্সা মুখ রক্তিম হয়ে উঠেছে অনেকটা। অতঃপর খানিকটা শান্ত হয়ে থপ করে বিছানায় বসে পড়ে সে। তুষারও তার পাশে এসে বসে বলে, তুই কি এখন সত্যিই সিলেট যাচ্ছিস? নিবিড় খানিকটা অস্থিরতা মিশ্রিত কণ্ঠে বলে, হ্যাঁ। তুষার কিছুটা ভেবে বলে, ওকে, তাহলে আমিও যাচ্ছি তোর সাথে, তবে যাওয়ার আগে রাজকে বলে যেতে হবে। এর মাঝেই রুমে প্রবেশ করে রাজ। দুজনের দিকে চেয়ে বলে, কি হয়েছে? কোনো গুরুত্বপূর্ণ কিছু? রাজকে দেখে উঠে দাঁড়ালো নিবিড়, পুরোপুরি শান্ত করে নিল নিজেকে। অতঃপর শান্ত দৃষ্টিতে রাজের দিকে চেয়ে বিষয়টা খুলে বলে। সবটা শুনে রাজ খানিকটা স্বাভাবিক গলায় বলে, ঠিক আছে, সাথে তুষারকেও নিয়ে যাও, আর সাবধানে যাবে। অতঃপর নাস্তা শেষে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে যায় দুজন। সকাল 7:30টায় তাদের গাড়িতে তুলে দিল রাজ। অতঃপর ফোন বের করে কল দিল কাউকে। ওপাশ থেকে রিসিভ হতেই রাজ খানিকটা গম্ভীর গলায় বলে, নিবিড় ও তুষার সিলেট যাচ্ছে। দূর থেকে ওদের ফলো করো, তাদের উপর খেয়াল রাখবে যেন তারা কোনো সমস্যায় না পড়ে। সকাল 8টা, কুয়াশা কাটেনি এখনো। খালার বাসায় এসে পৌঁছায় রুশান। রুশানের মা আরশি ও আরিশা দুজন আপন বোন। রাইসা তার খালাতো বোন, মানে আরিশা আন্টির মেয়ে। সাত সকালে রুশানকে দেখে অবাক হয় আরিশা। রুশানকে ঘরে নিয়ে রাইসাকে ডাকতে যাবে তার আগেই রুশান হাতের ইশারায় থামিয়ে দিল তাকে। মুচকি হেসে খালার দিকে চেয়ে বলে, তাকে ডাকবেন না আন্টি, আমি নিজেই যাচ্ছি। জ্যাকেটের সাথে একটা লাল রঙের কানটুপি পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রাইসা। দৃষ্টি তার কুয়াশা ছেয়ে থাকা প্রকৃতির পানে। পেছনে কারো উপস্থিতি টের পেতেই পেছনে ফিরে তাকায় সে। হঠাৎ রুশানকে দেখে খানিকটা চমকালো, হকচকিয়ে বলে উঠে, রুশান ভাই আপনি? বিপরীতে রুশান মৃদু হেসে বলে, ভয় পেয়েছিস? রাইসা খানিকটা স্বাভাবিক হয়ে বলে, না, তবে হুট করে আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। কখন এসেছেন? আসবেন যে তা একবার জানালেনও না। রাইসার হাতে হাত রাখে রুশান। বৃদ্ধাঙ্গুল দিয়ে হাতের তালুর উল্টো পিঠে স্নাইড করতে করতে বলে, সারপ্রাইজ দিতে ইচ্ছা হলো, তাই না জানিয়ে চলে আসলাম। সাথে একটা সুখবর আছে। বলেই একটা কাগজ রাইসার সামনে ধরে রুশান। রাইসা সেটা হাতে নিয়ে খানিকটা ভ্রুকুচকে বলে, কি এটা? রুশান বলল, প্রমোশন লেটার, যেটার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম। রাইসা খানিকটা মুচকি এসে বলে, কংগ্রেচুলেশন। আসার পর থেকেই রাইসাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে আজ, তাই সবার আগেই খুশি সংবাদটা দিয়েছিল তাকে। এখনো এমন বিষণ্ণ দেখে গালে আলতো করে হাত রেখে বলে, মন খারাপ? বিপরীতে রাইসা কিছুক্ষণ নীরব রইল। আচমকাই হাত বাড়িয়ে রুশানকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। অতঃপর খানিকটা স্বাভাবিক হয়ে বলে, গতকাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। তাছাড়া ইদানিং আপনাকে নিয়ে খুব ভয় হয় আমার। এখন প্রমোশন হয়েছে মানে তো দায়িত্ব আরো বেড়েছে, তাই না? সাথে শত্রুও। সবসময় নিজের খেয়াল রাখবেন প্লিজ। মৃদু হাসলো রুশান। নিজেও রাইসাকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে দিল। আমার কিছুই হবে না পাগলি। বিপরীতে রাইসা খুব সহজ সরল ভাষায় বলে উঠে, আপনার কিছু হলে আমি মরেই যাব রুশান ভাইয়া। কুয়াশা কাটতে শুরু করেছে একটু একটু করে। সাথে কলেজ জুড়ে বাড়তে থাকলো ছেলে মেয়েদের আনাগোনা। গেটে এসে গাড়ি থামলো আরোহীর। মনসুর এসে দরজা খুলে দিলে নেমে পড়ে আরোহী ও অবনী দুজন। কয়েকজন ছেলে বাইক নিয়ে দাঁড়িয়েছিল পাশে। আরোহীর পুরো শরীরে চোখ বুলিয়ে নিলে অতঃপর অন্যরকম ভাবে বলে ওঠে, পুরাই আগুন। আরোহী খানিকটা বিরক্তি হলেও কিছু বলল না তাদের। আকাশের বোন অবনী খানিকটা উড়োচণ্ডী স্বভাবের। সে মুহূর্তেই তেড়ে গিয়ে চর বসিয়ে দিল ছেলেটার গালে। ছেলেটা রেগে অবনীর হাত চেপে ধরতেই বাইক নিয়ে সেখানে উপস্থিত হয় রাজ। সবেমাত্র কলেজে এসেছে। এর মাঝেই এমন একটা কাণ্ড দেখতে পায় সে। তাদের মাঝে হস্তক্ষেপ করলে অবনীর হাত ছেড়ে রাজের দিকে তাকায় ছেলেটা। পেছনে আরো 2-3 জন ছেলে তার। রাজ তাদের দিকে এক পলক তাকিয়ে অতঃপর ছেলেটার দিকে চেয়ে বলে, মেয়েদের এমন উত্তক্ত করাটা কোনো ভদ্র ফ্যামিলির ছেলের কাজ না। কয়েকটা বাইক নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করা, অপ্রয়োজনীয় মন্তব্য করা, এটা কোনো স্মার্টনেস না যে মেয়েরা তোমাকে হিরো ভাববে। রাজের কথা শেষ হওয়ার আগেই ছেলেটা তাকে থামিয়ে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে আমার। নিজের ভালো চান তো অযথা ঝামেলায় জড়াবেন না। এর মাঝেই একটা কলেজ ছাত্র রাজের পাশে এসে দাঁড়ায়। সম্মানজনকভাবে মাথা ঝুঁকে খানিকটা নিচু স্বরে রাজকে বলে, স্যার, এরা ছাত্র রাজনীতি করে, আর সে মেয়রের ছেলে। এদের সাথে ঝামেলায় জড়াবেন না প্লিজ। ছাত্রের কথা শুনে শান্তভাবে ছেলেগুলোর দিকে এক পলক তাকালো রাজ। অতঃপর নিচের দিকে চেয়ে একটা তপ্ত শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে সে। ছেলেটার কাঁধে এক হাত রেখে খানিকটা স্বাভাবিক গলায় বলে, বুঝতে পারছি কিছুটা পাওয়ার আছে তোমার, তাই বলে ক্ষমতা সবসময় সব জায়গায় দেখাতে হয় না। তোমায় একটা উদাহরণ দেই, খেতে পারো নিশ্চয়ই, তাই বলে এমন কিছু কখনো মুখে নিও না যা তোমার গলা দিয়ে নামবে না, কারণ এতে তোমার মৃত্যুও হতে পারে।
বলেই 2-1 সেকেন্ড নীরব রইল রাজ। অতঃপর খানিকটা গম্ভীর স্বরে বলে, এরপর থেকে তোমাকে আরোহীর আশেপাশে না দেখলেই খুশি হব। পাশ থেকে এক দৃষ্টিতে রাজের দিকে চেয়ে আছে আরোহী। মানুষটা কত সাধারণ, তবুও এই সাধারণ মানুষটার প্রতি কেমন যেন এক অসাধারণ মুগ্ধতা মিশে আছে। ঝামেলার ইতি ঘটে কিছু সময় পর ক্লাস শুরু হয়ে গেল। স্বাভাবিকভাবেই চলছিল সব। 12টার দিকে পরপর 6-7টা বাইক এসে উপস্থিত হয় কলেজ মাঠে। হর্নের শব্দে কানে আসতেই জানালা দিয়ে বাইরের দিকে উকিঝুঁকি মারছে ছাত্ররা। একজন আচমকায় বলে উঠে, আকাশ ভাই এসেছে। আকাশের নাম শুনতেই খানিকটা চমকে উঠে আরোহী। কেউ জানালা দিয়ে উকি দিয়ে দেখে সত্যি আকাশ এসেছে কলেজে, সাথে অনেকগুলো ছেলে। এর মাঝেই একজন ছেলে রাজের সামনে এসে দাঁড়ালো। রাজকে সালাম দিয়ে বলে, স্যার একটু বাইরে আসবেন। রাজ দরজা পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আচমকাই একটা ছেলে এসে আছড়ে পড়লো তার পায়ের সামনে। এটা সেই ছেলেটা যে সকালে আরোহীকে ডিস্টার্ব করছিল ও রাজকেও হুমকি দিয়েছিল। এক পলক ছেলেটার দিকে তাকালো রাজ, দেখেই বোঝা যাচ্ছে মার খেয়েছে খুব। এর মাঝেই আকাশ এসে দাঁড়ায় সেখানে। ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, প্রাণে বাঁচতে চাইলে ক্ষমা চেয়ে নে স্যারের কাছে। ছেলেটা আচমকাই রাজের পা ধরে বলে, আমাকে ক্ষমা করুন স্যার, তখন এমন আচরণ করা উচিত হয়নি আমার। ছেলেটার কথা শেষ হতেই তাকে কলার চেপে টেনে দাঁড় করায় আকাশ। ছেলেটা করুণ দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে বলে, ভাই আমি সত্যিই জানতাম না ওরা আপনার বোন ছিল। মানছি আমি ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। ছেলেটার উপর নিচে এক পলক চেয়ে নিল আকাশ। অতঃপর ক্ষিপ্র দৃষ্টিতে চোখের দিকে চেয়ে বলে, তোর প্রথম অপরাধ আমার পরিবারের দিকে নজর দেওয়া, দ্বিতীয় অপরাধ স্যারের সাথে খারাপ ব্যবহার করা। তুই মেয়রের ছেলে তাই না? মেয়রের পাওয়ার দেখিয়ে বেড়াস। তোর এই মেয়রকে গিয়ে আমার নাম বলবি আমাকে আকাশ ভাই ভেবে মেরেছে। বলেই তাকে ধাক্কা দিয়ে খানিকটা দূরে ছিটকে মারে আকাশ। অধ্যক্ষের কাছে আরোহী ও অবনী ছুটি চেয়ে একটা পত্র পাঠায় সে। অতঃপর দুজনকে ডেকে গাড়িতে উঠতে বলে রাজের সামনে এসে দাঁড়ায়। রাজের দিকে চেয়ে বলে, তখন আরোহী ও অবনীকে সেভ করার জন্য থ্যাঙ্কস। আপনি আমার সমবয়সী হবেন। স্যারদের সবসময় সম্মান করি আমি, কারণ তারাই জাতিকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলে। বলেই ভরসা সূচকভাবে রাজের এক কাঁধে হাত রাখে আকাশ। স্বাভাবিকভাবে বলে, এখন থেকে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমাকে পাশে পাবেন সবসময়। বিপরীতে নীরব রইল রাজ। কাঁধের উপর রাখা হাতের দিকে এক পলক তাকিয়ে অতঃপর আকাশের মুখের দিকে তাকায় সে। চেয়ে আছে দুজন দুজনের দিকে। খুব তীক্ষ্ণ এই দৃষ্টি, কারণ এটাই তাদের দুজনের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া প্রথম সাক্ষাৎ। সন্ধ্যা নেমে এলো, সেই সাথে শীতল হয়ে উঠেছে প্রকৃতি। অসমাপ্ত আর্ট সমাপ্ত করে তা হাতে নিল আরোহী। ব্যালকনিতে দাঁড়িয়ে ছবিটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। শীতের জামা গায়ে জড়ায়নি এখনো। মৃদু শীতল হওয়ায় যেন শরীর শিউরে উঠেছে বারবার। সেদিন রাতে অগন্তকের ছবিটা আঁকা সম্পূর্ণ হয়নি আরোহীর, তাই বিকেল থেকে ছবিটা নিয়ে পুনরায় বসেছিল সে। সারাদিন অবনী পাশে থাকায় ছবিটা নিয়ে বসার সময় হয়ে ওঠে না তার। অবনী জানলে হয়তো ছোট সমস্যাটাও অনেক বড় আকার ধারণ করবে। বিকেল বেলাটা ঘুমিয়ে পার করে অবনী। আপাতত এটাই উপযুক্ত সময়। শত গরমিলের পর অনেক কষ্টে অগন্তকের তীক্ষ্ণ দৃষ্টির ছবিটা মোটামুটি ভাবে সম্পূর্ণ করেছে কিছুক্ষণ আগে। তবুও যেন কোথাও কমতি মনে হচ্ছে কিছুটা। হুট করে ঝড়ের মতো এসে আবার ঝড়ের মতো চলে যাওয়া মানুষটাকে কতটুকুই বা প্রখর করার সুযোগ পেয়েছিল। ভাবতেই হঠাৎ লক্ষ্য করে গলা খাঁকড়ি দিয়ে আকাশ প্রবেশ করেছে রুমে। মুহূর্তেই বুকটা ধুকধুক করে উঠে আরোহীর। কি করবে ভেবে না পেয়ে আচমকাই ছবিটার গ্রিলের ফাঁক দিয়ে বাইরে ফেলে দিল সে। হাত পা যেন মৃদু কাঁপছে তার, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ঠায় দাঁড়িয়ে রইল। আকাশ পাশে এসে দাঁড়িয়ে তার দিকে চেয়ে খানিকটা শান্ত স্বরে বলে, শীতের জামা কোথায় তোর? ঠান্ডা বাঁধানোর ইচ্ছে জেগেছে তাই না? আরোহী বলল, পরে নিব এখন। আকাশ বলল, এই সন্ধ্যায় এখানে কি করছিলি? আকাশ স্বাভাবিকভাবে প্রশ্নটা করলেও এই মুহূর্তে অস্বাভাবিকভাবে নার্ভাস হয়ে আছে আরোহী। কিছু একটা বানিয়ে বলার প্রস্তুতি নিতেই যেন একটা মেসেজ বাঁচিয়ে দিয়েছে তাকে। আকাশের ফোনে এসেছিল ওটা। চুপচাপ ফোন হাতে নেয় আকাশ। দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসেছে এই মেসেজ, একটা সতর্ক বার্তা। পুরোটা পড়লো আকাশ। শেষে লেখা আছে, ধরা পড়তে না চাইলে ওই জায়গাটায় এখনই পৌঁছাও, এখনই সমস্যাটা সমাধান করো, মনে রেখো হাতের সময় খুবই কম। পুরো মেসেজটা পড়ে যেন আকাশের চেহারায় চিন্তার ছাপ ভেসে উঠল। খানিকটা অস্থিরতা নিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে সে। আকাশ চলে যেতেই হাঁপ ছেড়ে একটা শ্বাস নেয় আরোহী। হুট করে আকাশের এমন করে চলে যাওয়ার কারণটা জানার ইচ্ছা নেই তার। আপাতত এই পরিস্থিতি থেকে পার পেয়েছে, এটাই অনেক। অতঃপর গ্রিলের কাছে মুখ ঘেঁষে নিচের দিকে উকি দেয় আরোহী। দেখে তার ছুঁড়ে ফেলা ছবিটা উড়ে একটা গোলাপ ফুলের গাছের উপর গিয়ে ঠেকেছে। মাগরিবের নামাজ শেষে একটা বাড়ির সামনে এসে থামে রাজ ও রুশানের গাড়ি। দেখে মনে হচ্ছে ছোটখাটো কোনো উৎসব চলছে ভেতরে। হাতে গিফট বক্স নিয়ে ভেতরে প্রবেশ করতেই একটা 5-6 বছরের মেয়ে এসে জড়িয়ে ধরে রুশানকে। তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা দেখো রুশান আঙ্কেল এসেছে। বাচ্চাটাকে কোলে নেয় রুশান। রাজের দিকে চেয়ে বলে, নাদিয়ার মেয়ে, আমার টিমের সেরা গোয়েন্দা, যার কথা বলেছিলাম। রাজ বাচ্চাটার গালে হাত রেখে বলে, মাশাল্লাহ, ভালো আছো মামুনি? বিপরীতে মেয়েটা পাকা পাকা কণ্ঠে বলে ওঠে, ভালো, তুমি ভালো আছো?
রাজ খানিকটা হেসে বলে মেয়েটা পুনরায় বলে, তুমি কি আমার আরেকটা আঙ্কেল? তুমিও কি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছো? রাজ এবার তাকে কোলে টেনে নিয়ে হেসে বলে, মামনি, হ্যাপি বার্থডে। আগন্তুকের ছবি পেন্টিং করা পেপারটা গোলাপ গাছের উপর পড়ে আছে। কেউ দেখার আগেই সেটাকে লুকিয়ে ফেলতে হবে ভেবেই রুম থেকে বেরিয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে আরোহী। তাকে এমন ছুটতে দেখে অবনী ঘুমে জড়ানো দৃষ্টিতে পেছন থেকে ডেকে বলে উঠে, কি হলো আরোহী, এভাবে কোথায় যাচ্ছিস? উত্তর দিল না আরোহী। সোজা বাড়ির বাইরে এসে গোলাপ গাছটার সামনে এসে দাঁড়ালো। একটু আগেও গোলাপ গাছে পড়ে থাকা ছবিটা এখন নেই। চারপাশে খোঁজাখুঁজি করেও ছবিটার কোনো হদিস মিলল না। মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে উঠলো আরোহীর। আরো একবার ভালো করে খুঁজে দেখলো সে, না, ছবিটা কোথাও নেই। কে নিয়ে গেল এই ছবিটা? এবার যেন থরথর করে কাঁপতে শুরু করলো আরোহীর পুরো শরীর। এই শীতের মাঝেও যেন কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কারণ পুরো তালুকদার বাড়ির একজনও যদি ছবিটা পেয়ে থাকে তাহলে সেটা আকাশের হাতে গিয়ে পৌঁছাবে নিশ্চিত। তাও আবার এটা সেই রাতে আসা আগন্তুকের ছবি। ভাবতেই ধপ করে ঘাসের উপর বসে পড়ে আরোহী। এর মাঝেই অবনী এসে পেছন থেকে কাঁধে হাত রাখতেই ভূত দেখার মতো চমকে উঠে আরোহী। আরোহীকে এমন দেখে অবনী ভ্রুকুচকে বলে উঠে, কি হয়েছে আরোহী, কোনো সমস্যা? আরোহী আচমকাই দুদিকে মাথা নাড়িয়ে আতঙ্কিত স্বরে বলে, না না, কিছু না কিছু না। নাদিয়ার স্বামী এসে দাঁড়ায় রুশানের সামনে, হাত মিলিয়ে অতঃপর বলে, নাদিয়া বিকেলের মাঝে আসার কথা ছিল, অথচ সন্ধ্যা পেরিয়ে গেল, এখনো খবর নেই তার, ফোনও তুলছে না। বুঝতে পারছি না কি হয়েছে। রাজের কোলের উপর থাকা নাদিয়ার মেয়েও বলে উঠে, আম্মি কখন বাসায় আসবে আঙ্কেল? আম্মিকে খুব মিস করছি আমি। এর মাঝে রুশানের সাথে আসা একটা ছেলে এসে দাঁড়ায় তার সামনে। রুশানের দিকে একটা মোবাইল এগিয়ে দেয় সে। রুশান ফোন হাতে নিয়ে দেখে নাদিয়ার কল। হঠাৎ গোপন সিমে কল করায় খানিকটা চমকালো রুশান। অতঃপর কিছুটা আড়ালে চলে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে নাদিয়ার অস্থিরতা মিশ্রিত গলা, মনে হচ্ছে হাঁপাচ্ছে খুব। রুশান খানিকটা অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নাদিয়া, ঠিক আছো তুমি? নাদিয়া নির্জন রাস্তায় দৌড়াতে দৌড়াতে বলে, আমি ধরা পড়ে গেছি স্যার, এখন আমার পেছনে ছুটছে তারা, খুব কাছে, এখনই ধরে ফেলবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে রুশানের। কিছু জিজ্ঞেস করার আগেই ওপাশ থেকে নাদিয়া পুনরায় বলে, স্যার আমার কাছে একটা মেমোরি আছে, ওটার মাঝে বিদ্যুতের অনেক তথ্য সংগ্রহ করা আছে। রাস্তার পাশে একটা মোটা বটগাছের নিচে ছুঁড়ে ফেলেছি ওটা, আমি মারা গেলেও ওই মেমোরিটা খুঁজে নিবেন আপনি। এতটুকু বলতেই চিৎকার শোনা গেল নাদিয়ার। কলও কেটে গেল। অন্ধকারে দৌড়ের মাঝে হোঁচট খাওয়ার ফোনটা হাত থেকে ছুটে রাস্তার এক পাশে গিয়ে পড়েছে। সেটা আর খোঁজার সময় পেল না সে। প্রাণ বাঁচাতে উঠে পুনরায় ছুটে চলল সে। আচমকাই সামনে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখে থমকে দাঁড়ায় নাদিয়া। বাঁচানোর জন্য সাহায্য চাইল তার কাছে। লোকটা ঘুরে দাঁড়াতেই যেন থমকে গেল সে। আচমকাই বলে উঠে, তুই? লোকটা শান্ত গলায় বলে, বিদ্যুতের সাথে পরিচিত হও, যাকে খোঁজার পেছনে এতদিন ধরে গোয়েন্দাগিরি করেছিলে। ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরছে নাদিয়ার। দুজন ছেলে ধরে রেখেছে তাকে। পরপর নিঃশ্বাসে হাঁপাচ্ছে সে। আকাশ সামনে এসে দাঁড়ায়। তার নাম আকাশ হলেও এই মুহূর্তে তার পরিচয় বিদ্যুৎ। মুখের ভিলেন হাসিটা যেন নজর কাড়া। নাদিয়া মাথা তুলে তাকালো তার দিকে। বিদ্যুৎ এক হাতে নাদিয়ার গাল টিপে ধরে শান্ত গলায় বলে, দেখতে তো কিউট আছো খুব। আমার শত্রু না হলে আজ রাতে আমার বিছানায় জায়গা পেতে তুমি, কিন্তু আফসোস, এত সুন্দর রমণীকে মেরে ফেলতে হবে আমার। তুমি রূপবতী হলেও বিষাক্ত সাপের মতোই ভয়ঙ্কর। ঘৃণ্য দৃষ্টিতে চেয়ে ফুসফুস করে শ্বাস নিচ্ছে নাদিয়া। ক্ষিপ্ত গলায় বলে, তোর আকাশ নামের পেছনে লুকিয়ে থাকা বিদ্যুৎ চরিত্রটাকেও সবার সামনে টেনে নিয়ে আসবো আমি। সবাই জানবে ভালো মানুষের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা বিদ্যুৎ নামক সেই অমানুষটা তুই। ক্ষণিকটা হাসে বিদ্যুৎ। মুখ দিয়ে চ চ চ সূচক শব্দ উচ্চারণ করে বলে, আফসোস হচ্ছে, খুব আফসোস, কারণ এত কিছু করার সময়টা তুমি আর পাচ্ছ না। বলে বিদ্যুৎ ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা দাঁড় করে নাদিয়াকে। অতঃপর তাকে ছেড়ে পেছনে সরে যায়। বিদ্যুৎ দু এক কদম এগিয়ে নাদিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। বাম হাত নাদিয়ার ঘাড়ের পিছনে রেখে আচমকাই তার গলায় ঠোঁট ছুঁয়ে দেয় সে। আঘাতে জর্জরিত নাদিয়ার শক্তি নেই বিদ্যুৎকে দূরে সরিয়ে দেওয়ার। নিরুপায় চোখ দুটো বুজে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। আচমকাই বিদ্যুৎ নাবিলার গলা থেকে ঠোঁট সরিয়ে নিয়ে অন্য হাতে ধারালো ছুরি দিয়ে সাই করে নাবিলার গলা কেটে ফেললো এক টানে। কাটা গলায় ফিনকি দিয়ে রক্ত বের হতেই দু হাতে নিজের গলা চেপে ধরে রাস্তায় বসে পড়ে নাদিয়া। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে সে। নাবিলা ছটফট করা শরীরের দিকে এক পলক তাকায় বিদ্যুৎ। অতঃপর ক্ষিপ্ত গলায় তার ছেলেগুলোর উদ্দেশ্যে বলে, চারপাশে তন্ন তন্ন করে খোঁজো, কোনো প্রমাণ যেন অবশিষ্ট না থাকে। নাদিয়ার নাম্বার ট্যাগ করে লোকেশন বের করে রুশান। কিছুক্ষণ পর তার গাড়ি গিয়ে থামলো সেখানে। ততক্ষণে লোকজন জমে গেছে। নাদিয়ার লাশ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। রুশান পাশে গিয়ে কাপড় সরাতে চাইলেও পাশ থেকে একজন বলে, স্যার, গায়ে কাপড় নেই মেয়েটার, তাকে মেরে উলঙ্গ করে ফেলে রাখা হয়েছিল। বিদ্যুতের সহকারী একটা ছেলে নাদিয়ার জামা প্যান্ট হাতে নিয়ে বসে আছে গাড়িতে। ক্ষণিকটা কৌতূহল নিয়ে বিদ্যুতের দিকে চেয়ে বলে, আমরা তার জামা কাপড় খুলে আনলাম কেন? ছেলেটার প্রশ্নে গাড়ির সামনে সিট থেকে বিদ্যুৎ স্বাভাবিকভাবেই বলে, এগুলো চেক করো।
ছেলেটা ভালো করে চেক করে দেখে জামার ভেতরেও ছোট ছোট কাগজের কিছু ডকুমেন্টস লুকিয়ে রাখা ছিল। সেগুলো বিদ্যুতের দিকে এগিয়ে দিতেই বিদ্যুৎ তা হাতে নিয়ে ছেলেটার দিকে চেয়ে কিছুটা হেসে বলে, জামা খুলে নিয়েছি কেন, এবার বুঝলি? মেয়ে হলেও এগুলো সব একটা একটা বিচ্ছুর দল, যাদের ধরতে হলে তোদেরকেও তেমনি বিচক্ষণ হতে হবে। নাদিয়ার লাশের দিকে চেয়ে একটা শ্বাস নিল রুশান। পাশে বসে নাদিয়ার মাথা কিছুটা উঁচু করে ঘাট থেকে চুলগুলো সরিয়ে নেয় সে, কারণ রুশান ভালো করেই জানে নাদিয়া এমন এক গোয়েন্দা ছিল যে বিভিন্ন জায়গায় তথ্য লুকিয়ে রাখতে জানে। চুলগুলো সরিয়ে দেখে ঘাড়ে ছোট একটা লেখার নাম, বিশুল। সরু চোখে সেদিকে তাকায় রুশান। তার মানে বিদ্যুৎ একা না, তার পেছনে বিশুল নামেরও কেউ লুকিয়ে আছে। ভাবতেই উপরের দিকে চেয়ে চোখ বুজে নেয় রুশান। চারপাশটাই রহস্যের সাথে বিভ্রান্তিতে ভরা। অতঃপর চোখ মেলে তাকিয়ে কিছুটা দূরে একটা মোটা বটগাছ দেখতেই সেদিকে এগিয়ে গেল সে। নাদিয়া ফোনে বলেছিল বড় বটগাছটার নিচে একটা মেমোরি ছুঁড়ে ফেলেছিল সে। রুশান গাছের সামনে দাঁড়িয়ে কনস্টেবলদের বলল গাছের চারপাশটা ভালোভাবে তল্লাশি করতে। তখনই টর্চের আলোয় দৃষ্টি পড়ে গাছের সাথে পিন দিয়ে আটকে রাখা একটা কাগজের টুকরোর দিকে। রুশান কিছুটা এগিয়ে তা হাতে নিয়ে দেখে ছোট একটা লেখা, যেখানে লেখা ছিল, অযথা একটা ছোট মেমোরির পেছনে সময় নষ্ট করো না অফিসার, তার চেয়ে বরং আমাকে ধরার পরিকল্পনা সাজানোয় আরো মনোযোগী হও। ইতি তোমাদের আতঙ্কের নাম বিদ্যুৎ। ক্রোধে কাগজটা হাতের তালুতে কুচলে ফেলে রুশান। পরপর কয়েকটা শ্বাস নিয়ে তার সহকারীকে ডেকে ক্ষিপ্ত গলায় ফিসফিস করে বলে, এক্ষুনি রাজার কাছে যাবে, সবটা জানাবে তাকে, তবে সাবধানে, কেউ যেন টের না পায়।